নমস্কার। আমরা শুরু করছি আজকে ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসওর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির মুখপত্র ছাত্র সংগতির পক্ষ থেকে এই আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা জানেন এই দীর্ঘদিন ধরে যে লকডাউন চলছে, সেই লকডাউনের ফলে নানা ধরনের নতুন নতুন সমস্যার আমরা সম্মুখীন হচ্ছি। বিশেষ করে ছাত্র সমাজ একটা ভয়াবহ সংকটের মুখে এসে দাঁড়িয়েছে। এরকম একটা পরিস্থিতিতে আমরা ধারাবাহিক অনলাইন আলোচনা পর্ব শুরু করেছি। আমাদের এই কর্মসূচি আমাদের পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী 7টার সময় আমরা লাইভ করার কথা ছিল, কিন্তু যান্ত্রিক কিছু ত্রুটির কারণে আমাদের সেইটা সময় মতো শুরু করতে পারিনি। আমরা আবার শুরু করছি এই আলোচনা। আজকের আলোচ্য বিষয় আপনারা জানেন, পূর্ব ঘোষণা অনুযায়ী যে অপরিকল্পিত লকডাউনে বিপর্যস্ত ছাত্র সমাজ ও শিক্ষা ব্যবস্থা। এই আলোচনায় আলোচক হিসেবে উপস্থিত আছেন ছাত্র সংগঠন এআইডিএসওর সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড সৌরভ ঘোষ। আমরা এই যে অপরিকল্পিত লকডাউনের ফলে গোটা দেশের তথা আমাদের পশ্চিমবাংলার ছাত্র সমাজ যে নানা ধরনের সংকটের সম্মুখীন হচ্ছে, সেই সংকটের সামনে দাঁড়িয়ে এই সংকট কিভাবে সমাধান করা সম্ভব, এর সমাধান কোন পথে, এই বিষয় নিয়ে এখন আলোচনা করার জন্য আমি সৌরভ ঘোষকে অনুরোধ করছি। ধন্যবাদ ছাত্র সংহতিকে। ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসওর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির বাংলা মুখপত্র ছাত্র সংহতির ফেসবুক পেজ থেকে ধারাবাহিক অনলাইন আলোচনার যে গুরুত্বপূর্ণ কর্মসূচি তারা গ্রহণ করেছেন, তার জন্য আমাদের সংগঠন এআইডিএসওর পক্ষ থেকে, এআইডিএসওর সর্বভারতীয় কমিটির পক্ষ থেকে তাদেরকে আমরা প্রথমেই সংগ্রামী অভিনন্দন জানাই। আমরা একটা অত্যন্ত অবরুদ্ধ পরিবেশের মধ্য দিয়ে সময় অতিক্রম করছি। বিশ্বজোড়া যে করোনা মহামারী এবং করোনা মহামারীজনিত কারণে প্রায় সারা বিশ্বব্যাপী যে লকডাউন চলছে, এই লকডাউন পরিস্থিতি এবং মহামারী পরিস্থিতির কারণে সারা বিশ্ব জুড়ে যে অবরুদ্ধ পরিবেশের সৃষ্টি হয়েছে, তার মধ্যে এই নতুন ধরনের পরিবেশ, এই নতুন ধরনের পরিস্থিতিকে কিভাবে নির্দেশ করা যায়, এই নতুন ধরনের পরিবেশকে আমরা কিভাবে মোকাবেলা করতে পারি, এই উদ্দেশ্যকে সামনে রেখে ছাত্র সংগঠন এআইডিএসও তার বিজ্ঞানসম্মত আদর্শকে ভিত্তি করে যে প্রচেষ্টা এবং উদ্যোগ চালিয়ে যাচ্ছে, তারই অন্যতম অঙ্গ এই ধরনের বিভিন্ন বিষয়ভিত্তিক আলাপ আলোচনা, মত বিনিময়। প্রথমেই যে কথাটা আমাদের স্মরণ করা দরকার, যে কথাটা আমাদের খেয়াল করা দরকার, বা আমাদের আলাপ আলোচনা চর্চার মধ্যে যে বিষয়টা আসা দরকার, সেটা হচ্ছে এই যে মহামারী আজ বিশ্বজোড়া ছড়িয়ে পড়েছে, লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত, লক্ষ লক্ষ মানুষের প্রাণ যাচ্ছে, আরও কত মানুষের প্রাণ যাবে, আরও কত মানুষ আক্রান্ত হবেন, আমরা এখনই কিছু বলতে পারছি না। গোটা বিশ্ব একটা ভয়াবহ সংকটের সামনে দাঁড়িয়ে আছে। আমরা ইতিমধ্যেই বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছি যে এই মহামারীর এই পরিস্থিতি, এই রূপ নেওয়ার কোনো কারণ ছিল না। যখন গত বছরের শেষের দিকে চীনের উহান প্রদেশে এই মহামারীর যে রোগ কোভিড-19, যেটা মহামারীর আকার ধারণ করেছে, এই কোভিড-19-এর প্রথম যখন প্রাদুর্ভাব দেখা যায়, চীনের একজন ডাক্তার লি ওয়েলিং প্রথম যখন সতর্ক করেন যে একটা ভয়াবহ সংক্রামক রোগ এখানে ধরা পড়ছে, এটা সারা বিশ্বে ছড়িয়ে যেতে পারে, সেদিন স্রেফ ব্যবসায়িক স্বার্থে
লি ওয়েলিংয়ের গলা স্তব্ধ করে দেওয়া হয়েছিল। সেই ডাক্তারের এই সতর্ক বাণী গোটা বিশ্ব জানতে পারেনি, গোটা বিশ্বকে জানতে দেওয়া হয়নি। শেষ পর্যন্ত 20 জানুয়ারি চীন আর চেপে রাখতে না পেরে এই মহামারীর সংক্রমণের কথা স্বীকার করতে বাধ্য হয়। সেই চীন থেকে, চীনের যে উহান প্রদেশ, এই উহান প্রদেশ হচ্ছে চীনের বাণিজ্যিক কেন্দ্র। শুধু চীন নয়, সারা বিশ্বের বহু মাল্টিন্যাশনাল কোম্পানি, এমনকি মার্কিন মাল্টিন্যাশনাল কোম্পানির পর্যন্ত সেখানে কারখানা আছে। সেটা একটা ব্যবসায়িক কেন্দ্র। চীনের উহান প্রদেশে শ্রমশক্তি হচ্ছে অত্যন্ত সহজলভ্য। বিদেশের মাল্টিন্যাশনাল কোম্পানিগুলিকে সেখানে সমস্ত ধরনের সুযোগ করে দেওয়া হচ্ছে। এবং আজকের যে চীন, একটা পুঁজিবাদী সাম্রাজ্যবাদী রাষ্ট্র হিসেবে যে চীন, এই চীনের এই ব্যবসায়িক কেন্দ্র উহান থেকে সারা বিশ্বে তারা ব্যবসায়িক যোগাযোগ রাখে। ফলে এই মহামারীর যে রোগ, এই কোভিড-19 যে প্রাদুর্ভাব, সেই উহান প্রদেশ থেকে শুরু হলেও চীন স্রেফ ব্যবসায়িক স্বার্থ যাতে ক্ষুণ্ণ না হয় সেই কারণে একে গোপন করে রাখলেও তাদের ব্যবসার যে নানান ধরনের যোগাযোগ আন্তর্জাতিক ক্ষেত্রে চলতে থাকে, তার মধ্য দিয়েই ক্রমশ ইটালি, স্পেন, ফ্রান্স, ইউরোপের দেশে দেশে এই রোগ ছড়িয়ে পড়তে থাকে। আমাদের দেশেও গত 25 তারিখ পর্যন্ত, 25শে মার্চ পর্যন্ত চীনের সাথে স্থলপথে জলপথে যাতায়াত বজায় ছিল, যাতায়াত অক্ষুণ্ণ ছিল। আমাদের দেশে প্রথম কোভিড-19 রোগীর সন্ধান পাওয়া যায় কেরালাতে 30শে জানুয়ারি। অতি দ্রুত মার্চের 6 তারিখে এই সংখ্যা দাঁড়ায় 31 জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু যখন এই রোগের প্রাদুর্ভাব সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে, গত 11ই মার্চ কোভিড-19কে বিশ্ব মহামারী হিসেবে ঘোষণা করে। অথচ আমাদের দেশের সরকারের এই পরিস্থিতিতে দৃষ্টিভঙ্গি কী ছিল আমরা খুব ভালো করে জানি। গত 24শে মার্চ পর্যন্ত আমাদের দেশের পার্লামেন্ট চলেছে। 25শে মার্চ পর্যন্ত চীনের সাথে ব্যবসায়িক যোগাযোগ অক্ষুণ্ণ থেকেছে। এর মধ্যে ট্রাম্প এসছে, এর মধ্যে মধ্যপ্রদেশের কংগ্রেসের যে সরকার, সেই সরকারের এমএলএ কেনাবেচা করে বিজেপি সেই সরকার দখলের আয়োজন চালিয়েছে। সমস্ত কিছুই স্বাভাবিকভাবে চলছিল, তাদের যা যা প্রয়োজন সমস্ত কিছু হয়েছে। এর মধ্যে 24 তারিখ তাদের সমস্ত ধরনের প্রকল্পগুলো যখন সমাধান হয়ে গেল, সমস্ত ধরনের প্রকল্পগুলো যখন কার্যকারী হয়ে গেল, প্রথমে জনতা কারফিউয়ের নাম করে, তারপরে মাত্র 4 ঘন্টার প্রস্তুতি নিয়ে অনির্দিষ্টকালের জন্য প্রধানমন্ত্রী লকডাউন ডাকলেন। এই লকডাউন ডাকা হলো কোভিড মহামারীকে নিয়ন্ত্রণ করার নাম করে। এই লকডাউন যখন ঘোষণা করা হলো, তখন বলা হলো বিশ্ব জুড়ে করোনা আজকে মহামারীর রূপ নিয়েছে, ফলে লকডাউনের মধ্য দিয়ে আজকে সংক্রমণকে প্রতিহত করতে হবে। ঘোষণা করা হলো এ কথা সত্য, কিন্তু এই লকডাউনের সাথে জনস্বার্থ, এই লকডাউনের সাথে বিজ্ঞানসম্মত পন্থার কোনো ন্যূনতম সম্পর্কও কি আছে? আমরা যদি ভালো করে দেখি লকডাউন পরবর্তী ভারতবর্ষের অবস্থা, লকডাউন পরবর্তীকালের গোটা বিশ্বের অবস্থা, বাস্তবে তো করোনা মহামারী নয়, গোটা বিশ্ব এখন করোনা, দারিদ্র্য এবং ক্ষুধার মহামারীতে জর্জরিত। এবং আমাদের দেশে এই লকডাউন পরবর্তীকালে যে হৃদয় বিদারক, যে করুণ ছবিগুলো তৈরি হলো, সেগুলোই তো বাস্তবে আমাদের দেশের এখন প্রকৃত ছবি। লকডাউনের সময়কালের সত্যিকারের ভারতবর্ষের ছবি। হাজার হাজার মাইল পথ হাঁটছে নিরন্ন বুভুক্ষু পরিযায়ী শ্রমিক, কোলে শিশু সন্তান, মা হাঁটছেন মাইলের পর মাইল, শত শত মাইল নয়, হাজার হাজার মাইল। হায়দ্রাবাদ থেকে হেঁটে যাচ্ছে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ থেকে হেঁটে আসছে বিহার, ঝাড়খণ্ড থেকে হেঁটে আসছে পশ্চিমবাংলা, দক্ষিণ ভারত থেকে উত্তর ভারতের অনির্দিষ্ট পথে যাত্রা করেছে লক্ষ লক্ষ শ্রমিক। তারা কেউ রাস্তায় মারা যাচ্ছে, তারা কেউ অবসন্ন হয়ে পড়ছে। সেই ছবিগুলো তো আমাদের চোখের সামনে এখনো ভেসে উঠছে, আমরা তো সেই ছবির কথা ভুলতে পারি না। এই কিছুদিন আগে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি একজন ক্লান্ত অবসন্ন বুভুক্ষু মা স্টেশনে পড়ে আছে, তার শিশু সন্তান জানে না যে মা মারা গেছে। সেই শিশু সন্তান মায়ের গায়ের চাদর তুলে দিয়ে মাকে ডাকবার চেষ্টা করছে। এই রাস্তায় চলতে চলতে মা জন্ম দিচ্ছেন সন্তানের, বিশ্রাম নেওয়ার সময়টুকু পর্যন্ত, সুযোগটুকু পর্যন্ত নেই। আবার সেই সদ্যজাত সন্তানকে কোলে নিয়ে মা হাঁটছে। 13 বছরের কিশোরী জামলো মকদমের ঘটনা আমরা জেনেছি। দীর্ঘ রাস্তা অতিক্রম করে গ্রামে ঢুকবার পূর্ব মুহূর্তে ক্লান্তিতে, ক্ষুধায়
অবসন্ন জামলমকদম প্রাণ হারিয়েছে। অর্থাৎ যখন লকডাউন ঘোষিত হচ্ছে তখন দেশের যে লক্ষ লক্ষ মানুষ তারা কোথায় যাবে, কি করবে, কেমন করে থাকবে, কিভাবে বাড়ি ফিরবে, তাদের খাদ্যের সংস্থান কি হবে, তাদের জীবন জীবিকার সংস্থান কি হবে, দেশের সরকার কিন্তু বিন্দুমাত্র ভাবেনি। দেশের সরকার তাদের জন্য কোনো পরিকল্পনাই করেনি। এই লকডাউন যখন ঘোষণা হচ্ছে তখন দেশের মানুষ জানে না এই লকডাউন কতদিনের জন্য, লকডাউন পরিচালিত হবে কি করে। কোনো অংশের কোনো মানুষ জানে না যে লকডাউন মধ্যবর্তী সময়কালে তাদের জীবনযাপন হবে কেমন করে, কিভাবে কি চলবে। সরকার লকডাউন ঘোষণা করেছে জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা থেকে নয়, সাধারণ মানুষের প্রতি কোনো দায়বদ্ধতা থেকে নয়। ফলে আমাদের এটাতে অবাক হয়ে যাবার কোনো কারণ নেই। আজকে লকডাউনের এই সময়কালে যেভাবে হৃদয় বিদারক ছবিগুলোর জন্ম হচ্ছে, যে ধরনের করুণ দুঃসহ ছবি, দুঃসহ ঘটনার আমরা সাক্ষী হচ্ছি, সেগুলো আমাদের মতন দেশে নতুন কোনো ঘটনা নয়। আমাদের দেশে লকডাউন তো মাত্র ৭৮ দিন ধরে চলছে। এই ৭৮ দিনের লকডাউন তো আমাদের দেশের যে ছবি, সেই ছবিতে নতুন খুব একটা বিরাট কিছু এনে দেয়নি। আমাদের দেশ গোটা বিশ্বের পুঁজিবাদী সাম্রাজ্যবাদী ব্যবস্থার মতোই চরম বৈষম্যের মধ্যে অবস্থান করা একটা দেশ। পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ আজকে তাদের সমস্ত দাঁত নখ বার করে মানুষকে যেভাবে নিষ্পেষিত করছে, মানুষকে যেভাবে শোষণ করছে, মানুষকে যেভাবে দারিদ্র্যের একদম চরম সীমায় ঠেলে দিচ্ছে, সেই ছবি আমাদের দেশের একটা স্বাভাবিক ছবি। এই ছবি শুধু এই লকডাউন মধ্যবর্তী সময়কালে সৃষ্টি হয়েছে, ব্যাপারটা তো এরকম নয়। আমাদের দেশের বাস্তব ছবিটা কেমন আমরা তো জানি। ইতিমধ্যেই নানান সংবাদ মাধ্যমে, বিভিন্ন প্রচার মাধ্যমে, বিভিন্ন জায়গার গবেষণা থেকে আমাদের দেশের চরম বৈষম্যের ছবি আমাদের সামনে উদ্ঘাটিত হয়েছে। দেশের যে ৭৩% সম্পত্তি, সেই সম্পত্তির মালিক হয়ে বসে আছে মাত্র 1% মানুষ। 2017-18 সালে এদেরই সম্পদ বেড়েছে 20,000 কোটি টাকা। একমাত্র মুকেশ আম্বানি, যদি তার আমরা আয়ের কথা ধরি, এই পুঁজিপতি মালিক তাদের একজন প্রতিনিধি মুকেশ আম্বানি, সেই মুকেশ আম্বানির দৈনিক আয় গড়ে 300 কোটি টাকা। এটা হচ্ছে একদিকের ভারতবর্ষ, যারা টাকার পাহাড়ের ওপর, পুঁজির এভারেস্টের ওপর দাঁড়িয়ে আছে, আর বিপরীত দিকে দাঁড়িয়ে আছে দেশের শত শত কোটি কোটি মানুষ, ছাত্র, যুবক, মেহনতি জনতা, সাধারণ জনসাধারণ, আপামর জনসাধারণ। তাদের জীবনটা কেমন? 63 কোটি দেশবাসীর হাতে দেশের সম্পদের 1%। কি চরম বৈপরীত্য! একদিকে দেশের 73% সম্পত্তি 1% মানুষের হাতে, আরেকদিকে দেশের 63 কোটি দেশবাসীর হাতে 1% সম্পদ। গত 2 বছরে শ্রমিক ছাঁটাই হয়েছে 2 কোটি। বিশ্বের ক্ষুধার্ত দেশগুলোর তালিকায় 119টি ক্ষুধার্ত দেশের মধ্যে ভারতবর্ষের অবস্থান হচ্ছে 103 নম্বরে। আমাদের দেশে সরকারি হিসেব অনুযায়ী প্রতিদিন 23 কোটি মানুষ সম্পূর্ণ বুভুক্ষু অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় প্রতিদিন রাত্রে শুতে যায়। প্রত্যেক দিন 60,000 মানুষ ক্ষুধা এবং বিনা চিকিৎসাতে প্রাণ হারান। প্রতিদিন 5 জন মজুর আত্মহত্যা করছে প্রতি ঘন্টায়। প্রতিদিনের প্রতি ঘন্টায় 5 জন করে মজুর আত্মহত্যা করছে। গত কয়েক বছরে প্রায় 4 লক্ষ কৃষক আত্মহত্যা করেছে। এই হচ্ছে আমাদের দেশের ছবি। একদিকে মুষ্টিমেয় পুঁজিপতিরা, আর একদিকে দেশের আপামর জনসাধারণ, শত শত সহস্র সহস্র জনসাধারণ, কোটি কোটি জনসাধারণ, যাদের খাদ্য নেই, বস্ত্র নেই, কর্মের নিরাপত্তা নেই, জীবনের নিরাপত্তা নেই, জীবন সম্পর্কে স্বপ্ন দেখবার কোনো সুযোগ নেই, মানুষের জীবন নিয়ে আনন্দ করবার মতন, গর্ব করবার মতন কোনো অবকাশ যাদের জন্য নেই। এই বৈষম্যের মধ্যে আমাদের দেশ চলছে। গোটা বিশ্বের পুঁজিবাদী সাম্রাজ্যবাদী দেশগুলির চেহারাই এই, চরিত্রই এই। কারণ পুঁজিবাদ আজকে মানুষকে শোষণ করতে করতে নিঃশেষিত করে, ছিবড়ে করে দিয়েছে। তারই ছবি আমরা দেশ জুড়ে দেখছি। এই রকম একটা পরিস্থিতিতে লকডাউন, ফলে এই লকডাউন বাস্তবে শাসকের স্বার্থ চরিতার্থ করা ছাড়া, শাসকের স্বার্থকে রক্ষিত করা ছাড়া দেশের মানুষের জন্য কোনো ধরনের সুখের খবর নিয়ে আসেনি। এই লকডাউনের জন্য, এই লকডাউন যখন হচ্ছে, মানুষ প্রত্যাশা করেছিল যে মহামারীকে যদি নিয়ন্ত্রণ করতে হয়, এই রোগের মহামারীকে যদি নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে নিশ্চয়ই সরকার দায়িত্বের সাথে চিকিৎসা করবে। এই সরকার নিশ্চয়ই দায়িত্বের সাথে যারা চিকিৎসা করছেন
সেই সমস্ত যাদেরকে আমরা কোভিড ওয়ারিয়র বলছি, সেই সমস্ত ডাক্তারদের, নার্সদের, যারা নিজেদের জীবন বিপন্ন করে দিন রাত এক করে মানুষকে বাঁচানোর লড়াই করছেন, তাদের পাশে সমস্ত শক্তি নিয়ে সরকার দাঁড়াবে। অথচ বাস্তব অবস্থাটা কি? দিন প্রতিদিন সংক্রমণ বাড়ছে। আজকের হিসেব, আজ লকডাউনের ৭৮তম দিন, আজকের সংবাদপত্রের হিসেব হচ্ছে আজ পর্যন্ত মোট সংক্রমণ ২,৭৬,৫৮৩ জন, এবং ঘন্টায় ঘন্টায় এই সংখ্যা বাড়ছে। মৃতের সংখ্যা ৭,৭৪৫। এটা হচ্ছে সরকারি হিসেব, কিন্তু বাস্তবে আমরা জানি এ ছবিটা আরও বিরাট সংখ্যক মানুষ সংক্রমিত হচ্ছেন, আরও বিরাট সংখ্যক মানুষ প্রতিদিন এই মহামারীর কারণে প্রাণ হারাচ্ছে। আর এর পাশে যে ক্ষুধার মহামারী, দারিদ্র্যের মহামারী, তাতে প্রতিদিন কত মানুষ অসুস্থ হচ্ছেন, কত মানুষ বুভুক্ষ অবস্থায় প্রাণ হারাচ্ছেন, তার হিসেব সরকার আমাদের কাছে রাখেনি, তার হিসেব সরকার আমাদের কাছে দেয়নি। তাহলে এই লকডাউনের সময়কালে মানুষের প্রত্যাশা ছিল কি? মানুষের প্রত্যাশা ছিল এই লকডাউন চলাকালীন ভালো করে মানুষের টেস্টিং হবে। এই লকডাউন চলাকালীন পরিস্থিতিতে হাসপাতালগুলোকে সমস্ত দিক থেকে গড়ে তোলা হবে যাতে মহামারী প্রতিরোধ করা যায়। এই লকডাউন সময়কালে যে সমস্ত কোভিড ওয়ারিয়ররা লড়ছেন, সেই কোভিড ওয়ারিয়রদের হাতে সমস্ত ধরনের সামগ্রী তুলে দেওয়া হবে যাতে তারা নিরাপদভাবে সাধারণ মানুষের চিকিৎসা করতে পারেন এবং সুস্থ করে তুলতে পারেন। হাসপাতালগুলোতে দেখলে মনে হচ্ছে নরককুণ্ড। কয়েকদিন আগে সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, কয়েকদিন আগে গুজরাটের হাসপাতালকে বলা হয়েছে যেটা নরককুণ্ড বলে মনে হচ্ছে, এখানে মানুষ সুস্থ হতে পারবে না। সমস্ত ধরনের হাসপাতালগুলোরই পরিস্থিতি এই রকম, মানুষের সেখানে চিকিৎসার কোনো ধরনের বন্দোবস্ত নেই। অথচ সরকার লকডাউন ঘোষণা করে, নানান ধরনের চটকদারি ঘোষণা করে, নানান ধরনের চটকদারি প্রকল্প নিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এটাই আমাদের দেশে এই শাসকের কাছ থেকে কিন্তু প্রত্যাশিত, এটা অপ্রত্যাশিত কোনো ঘটনা নয়। যে বিভেদ এবং বৈষম্যের বাতাবরণ গোটা দেশ জুড়ে এই সরকার রচনা করেছে, এই রাষ্ট্র ব্যবস্থা রচনা করেছে, এবং তাদের অনুগত যে রাজনৈতিক দলগুলো, যারা কেন্দ্র এবং রাজ্যের সরকারে আসীন হয়ে বসে আছে, যারা নীতির দিক থেকে, আদর্শের দিক থেকে সম্পূর্ণ দেউলিয়া, আজকে শোষক পুঁজিপতিদের সেবা করা ছাড়া যে রাজনৈতিক দলগুলোর আর কোনো ধরনের কোনো লক্ষ্য নেই, কোনো উদ্দেশ্য নেই, সেই রাজনৈতিক দলগুলো সরকারে বসে এই শোষণের ব্যবস্থাটাকেই কায়েম রাখবার, এই শোষণের ব্যবস্থাটাকেই আরও দৃঢ়ভাবে যাতে মানুষের মাথার উপর চেপে বসে, তার সমস্ত ধরনের আয়োজন এই রাজনৈতিক দলগুলো করে যাচ্ছে। এই রাষ্ট্র ব্যবস্থা, এই রাজনৈতিক দলগুলো চায় না যে মানুষের পূর্ণাঙ্গ বিকাশ ঘটুক, মানুষের যে অসীম শক্তি, মানুষের সেই অসীম শক্তির পূর্ণাঙ্গ বিকাশ ঘটুক। জ্ঞানে, গুণে, বিদ্যায়, বুদ্ধিতে, সৃজনশীলতায় মানুষ তার সমস্ত শক্তির পূর্ণাঙ্গ বিকাশ ঘটাক। এদের কাছে মানুষ হচ্ছে একটা প্রাণহীন, একটা প্রাণ সম্পন্ন একটা বস্তু মাত্র, যাদের ভোট ছাড়া আর কোনো মূল্য নেই। একটা সাধারণ প্রাণীর মতন তারা মানুষকে গণ্য করে। এই রাষ্ট্রগুলোর মানুষ সম্পর্কে দৃষ্টিভঙ্গি কেমন? আমরা কিছুদিন আগে ট্রাম্পের কথা শুনেছি, যখন এই কোভিড মহামারী ভয়াবহ আকার ধারণ করছে, তখন ট্রাম্প বলছেন আমরা প্রত্যাশা করছি লাখখানেক মানুষ হয়তো এই কোভিড মহামারীতে মারা যাবে। চিন্তা করুন, মানুষ সম্পর্কে একজন রাষ্ট্রনায়ক তিনি বলছেন যে লাখখানেক মানুষ মারা যাবে, 1 লক্ষ মানুষের প্রাণ মারা যাবে। অথচ রাষ্ট্রনায়কের কাছে এটা অত্যন্ত একটা স্বাভাবিক ঘটনা, এটা অঙ্কের কোনো যোগ বিয়োগের আলোচনা করছেন বলে মনে হচ্ছে। এটাই হচ্ছে এদের দৃষ্টিভঙ্গি। ট্রাম্পের বন্ধু যে মোদি আমাদের দেশের মাথায় বসে আছেন, তিনিও একই দৃষ্টিভঙ্গি নিয়ে চলেন। দেশে দেশে শাসকরা এই দৃষ্টিভঙ্গি নিয়েই চলে। ফলে এদের কাছে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা, সাধারণ মানুষের জীবনের মূল্য, সাধারণ মানুষের জীবনের মর্যাদা প্রত্যাশা করা চলে না। এদের কাছে মানুষের কোনো মূল্য নেই, মানবতার কোনো মূল্য নেই, মানুষের যে সম্ভাবনা, মানুষের যে সৃষ্টিশীলতা, তার কোনো মূল্য নেই। এদের কাছে হচ্ছে পুঁজি সব, এদের কাছে হচ্ছে মুনাফাই সব। এ প্রসঙ্গে একটা কথা আমি মনে করতে চাই। আমাদের বিশ্বের মেহনতি জনতার মহান শিক্ষক, মহান দার্শনিক কার্ল মার্কস, তিনি তার যুগান্তকারী রচনা পুঁজিতে একটা জায়গায় বলছেন যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা কেমন, পুঁজিবাদকে যদি আমাদের বুঝতে হয় আমরা কেমন করে বুঝবো। এই আলোচনা করতে গিয়ে তিনি এক জায়গায় দেখাচ্ছেন
যে 10% নিশ্চিত মুনাফা হবে জানলে যেখানেই বলবে পুঁজি সেখানেই খাটতে যাবে। 20% লাভের নিশ্চিত আশ্বাসে তার চোখ চকচক করে উঠবে। 50% লাভের কোনো ধরনের সুযোগ পেলে তার ঔদ্ধত্য সীমা ছাড়াবে। 100% লাভ হবে এটা বুঝতে পারলে সে ন্যূনতম মানবতাটুকুর গলায় পা দিয়ে দাঁড়াবে। এবং 300% লাভ হবে এই নিশ্চয়তা পেলে হেন অপকর্ম নেই যা সে করবে না, এমন ঝুঁকি নেই যা সে নেবে না। এমনকি পুঁজির মালিকের ফাঁসি হতে পারে জেনেও পুঁজি ছুটবে লাভের অদম্য লালসায়। কার্ল মার্কসের এই যে আলোচনা, কার্ল মার্কসের এই যে সতর্ক বাণী, এর মধ্য দিয়েই কিন্তু আমাদের পুঁজিবাদের চরিত্রকে বুঝতে হবে। এর মধ্য দিয়ে আমরা যদি পুঁজিবাদের চরিত্রকে বুঝি তাহলে আমরা বুঝতে পারবো কেন চীন তার ব্যবসায়িক স্বার্থে এই মহামারীর ভয়াবহ বিপদের হাত থেকে পৃথিবীকে সতর্ক করলো না। আমরা তাহলেই বুঝতে পারবো যে ভারতবর্ষেরও রাষ্ট্রনেতারা কেন সেই সময় ওই মধ্যপ্রদেশের গদি দখলের লড়াইয়ে ব্যস্ত থাকলেন, কেন 23 তারিখ পর্যন্ত পার্লামেন্ট চালালেন, কেন ট্রাম্পের আপ্যায়ন নিয়ে ব্যস্ত থাকলেন। আসলে এদের কাছে লাভ লাভ এবং লাভ, এর বাইরে আর কোনো ধরনের কোনো লক্ষ্য, কোনো ধরনের কোনো উদ্দেশ্য নেই। এই বৈষম্যের সমাজ ব্যবস্থাটাকে টিকিয়ে রাখবার জন্যই এরা বদ্ধপরিকর। তাই বন্ধু, যেটা আমাদের বোঝা দরকার যে ছাত্র সমাজের যে সমস্যা, এই অপরিকল্পিত লকডাউনের ফলে ছাত্ররা আজকে যে বিপর্যস্ত অবস্থায় পড়েছে, এটা কোনো সমাজের মধ্যে থেকে বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। আমরা জানি যে একটা সমাজ ব্যবস্থায় শ্রমিক, কৃষক, মেহনতি জনতা, সাধারণ মানুষের জীবনের যে সমস্যা, সেই সমস্যা থেকে ছাত্রদের সমস্যা কখনো বিচ্ছিন্ন হতে পারে না। আমরা তো খুব স্বাভাবিকভাবে জানি, নিজেদের অভিজ্ঞতা দিয়ে জানি যে কৃষক যার ঘরে খাদ্যের কোনো সংস্থান হয় না, যে মজুর তার কাজ হারায়, তার সন্তান আমাদের এই সমাজ ব্যবস্থাতে শিক্ষার স্বপ্ন দেখতে পারে না, শিক্ষার স্বপ্ন তার পূরণ হয় না। তাই মজুর যখন সংকটে পড়ে তখন ছাত্র নিশ্চিন্তে থাকতে পারে না। তাই শ্রমিক যখন সংকটে পড়ে ছাত্র নিশ্চিন্ত থাকতে পারে না। কৃষকের যখন কাজ যায়, কৃষক যখন অনাহারে আত্মহত্যা করে, দারিদ্র্যের কারণে আত্মহত্যা করে, সেই দেশের ছাত্ররা শিক্ষার স্বপ্ন দেখতে পারে না। আর শিক্ষাকে সমস্ত দেশের শাসক সম্প্রদায়, আমরা জানি সমস্ত দেশের শাসক সম্প্রদায় শিক্ষার উপর আক্রমণ নামিয়ে আনে। কেন? আজকে পুঁজিবাদ শিক্ষাকে সব থেকে আগে ধ্বংস করতে চায় কেন? সংস্কৃতিকে সব থেকে আগে ধ্বংস করতে চায় কেন? জ্ঞানকে সমস্ত আগে ধ্বংস করতে চায় কেন? কারণ আমরা জানি মানুষ এই শিক্ষার মধ্য দিয়ে তার ভাববার ক্ষমতা তৈরি হয়, এই ভাববার ক্ষমতার মধ্য দিয়ে তার সৃষ্টি করার ক্ষমতা তৈরি হয়। অর্থাৎ একটা সমাজ ব্যবস্থার মধ্যে শিক্ষার যত প্রসার ঘটতে থাকে, জ্ঞানের যত প্রসার ঘটতে থাকে, বিজ্ঞানের যত প্রসার ঘটতে থাকে, তত মানুষের সৃষ্টিশীলতা, তত মানুষের উৎপাদন করবার ক্ষমতা, নিত্য নতুন সৃষ্টি করবার শক্তি একটা সমাজের মধ্যে বাড়তে থাকে। আর পুঁজিবাদ সে ধরনের উৎপাদন চায় না। যে উৎপাদনে তার মুনাফা হয় না, যে উৎপাদনে তার স্বার্থ রক্ষিত হয় না, সেই উৎপাদন তার জন্য ভয়ঙ্কর, সেই উৎপাদন তার জন্য বিপদ। মানব প্রগতির জন্য সৃষ্টি, মানব প্রগতির জন্য উৎপাদন পুঁজিবাদ ভয় পায়। তাহলে আজকে মানুষ যত শিক্ষিত হবে, যত যুক্তির চর্চা করবে, যত জ্ঞান বিজ্ঞানের চর্চা করবে, যত ভাবতে পারবে, তার যে সামাজিক প্রভাব তৈরি, তার যে সামাজিক চাপ তৈরি হবে, সেটা এই শোষক পুঁজিপতিদের কাছে একটা অশনি সংকেতের মতন, বিপদের মতন। তাই আজকে দেখুন, লকডাউন যখন ঘোষণা হয়ে গেল, সেই লকডাউন ঘোষণা হবার পর শ্রমিকরা দিশেহারা, তারা জানে না তাদের কি হবে। কৃষকরা দিশেহারা, তারা জানে না তাদের কি হবে। শ্রমজীবী মানুষ, সাধারণ জনগণ দিশেহারা, তারা বুঝতে পারছে না যে লকডাউন পরিস্থিতিতে কি হবে, কিভাবে চলবে, তাদের রুজি রোজগারের কি হবে, তাদের কাজের ভবিষ্যতের কি হবে। একই রকমভাবে ছাত্রদের কাছেও আজ কিন্তু কোনো দিশা নেই। শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রী, বিভিন্ন স্বাধীন সংস্থাগুলো যারা শিক্ষা বিষয়ক বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয়, তাদের কোনো দিশা আজকে ছাত্রদের জন্য নেই। ছাত্রদের জন্য কোনো ধরনের দিক তারা দেখাচ্ছে না। এক এক সময় এক এক ধরনের আলোচনা, এক এক সময় এক এক ধরনের ঘোষণা, এক এক সময় এক এক ধরনের পরিকল্পনাগুলো করছে। এবং এই পরিকল্পনাগুলোর মধ্যে দিয়ে যদি আমরা যাই, যে ঘোষণাগুলো তারা করছেন, যে পরিকল্পনাগুলো তারা সাধারণ মানুষের কাছে রাখছেন, ছাত্রদের উদ্দেশ্যে দিচ্ছেন, সেগুলো যদি আমরা ভালো করে দেখি, তাহলে আমরা দেখব এই পরিকল্পনাগুলোর মধ্যে দিয়েও আসলে তারা
যে প্রকল্পগুলো কার্যকরী করতে চায়, তাদের ভেতরের যে প্রকল্পগুলোর মধ্য দিয়ে তারা শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি মালিকদের মুনাফার ক্ষেত্র হিসেবে পরিণত করতে চায়, আজকে বেসরকারি বাণিজ্যিকীকরণের যে প্রকল্প তারা শিক্ষাক্ষেত্রে নিয়েছে, সর্বক্ষেত্রেই নিয়েছে এবং শিক্ষাক্ষেত্রে যে বিশেষভাবে নিয়েছে, তাকে যেভাবে কার্যকরী করতে চায়, আজকে লকডাউনের মধ্যবর্তী সময়ে যে পরিকল্পনাগুলি তারা দিচ্ছে, সেই পরিকল্পনাগুলো বাস্তবে তাদের মূল যে লক্ষ্য, সেই মূল লক্ষ্যকে পূরণ করারই পরিকল্পনা। সেগুলোই নানান নামে নানান ঢঙে আসছে। এ প্রসঙ্গে আমাদের সংগঠনের শিক্ষক পথপ্রদর্শক কমরেড শিবদাস ঘোষের একটা শিক্ষা আমরা স্মরণ করতে চাই। কমরেড শিবদাস ঘোষ আমাদের দেখিয়েছেন যে একটা শ্রেণীবিভক্ত সমাজ ব্যবস্থায়, একটা বৈষম্যের সমাজ ব্যবস্থায় শিক্ষাকে আমাদের বুঝতে হবে কীরকম করে। তিনি বলছেন যে একটি শ্রেণীবিভক্ত সমাজে শিক্ষা ও শিক্ষা ব্যবস্থা সংক্রান্ত যে কোনো ধারণা কখনোই শ্রেণীর ধারণা থেকে মুক্ত হতে পারে না। শিক্ষা ব্যবস্থা যেহেতু একটি বিশেষ অর্থনৈতিক ভিত্তির উপরিকাঠামো, সেহেতু একটি শ্রেণীবিভক্ত সমাজে এর ভূমিকা কখনোই শ্রেণী নিরপেক্ষ বা শ্রেণীর ঊর্ধ্বে হতে পারে না। শিক্ষা ব্যবস্থা ক্ষমতাসীন শ্রেণীর স্বার্থকেই পরিপূরণ না করে পারে না। লকডাউনের মধ্যবর্তীকালে আমাদের দেশের সরকারের শাসক শ্রেণীর শিক্ষা সংক্রান্ত যে পরিকল্পনাগুলো, এই পরিকল্পনাগুলোও আমরা মনে করি এই দৃষ্টিভঙ্গি থেকেই দেখা উচিত। আজকে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, পরীক্ষার কি হবে ছাত্ররা জানে না, ক্লাসের কি হবে ছাত্রদের কাছে তার কোনো দিশা নেই। যারা ফাইনাল ইয়ারে দাঁড়িয়ে আছে তারা বুঝতে পারছে না যে এর পরবর্তীকালে তাদের পরবর্তী অ্যাডমিশন বা চাকরি জগতের ক্ষেত্রে তাদের যাওয়া, এই বিষয়গুলো সম্পর্কে কি হবে সরকারের কোনো দিশা নেই। আর ঠিক এই সময় সরকার ঘোষণা করছে যে অনলাইনের মধ্য দিয়ে এখন পড়ানো হবে, অনলাইনের মধ্য দিয়েই এখন পরীক্ষা হবে। এক দল সাধারণ মানুষ, একটা বিরাট সংখ্যক সাধারণ মানুষ যারা শিক্ষা ব্যবস্থার এই রকম একটা পরিস্থিতিতে, স্কুল বন্ধ, পড়াশুনো হচ্ছে না, এই রকম একটা পরিস্থিতিতে যারা উদ্বিগ্ন, তারাও অনেকে আন্তরিকতার সঙ্গেই মনে করছেন যে সরকারের এই অনলাইনে শিক্ষা ব্যবস্থা, অনলাইনে শিক্ষাদানের যে পদ্ধতি, এইটা হয়তো একটা সুরাহা হতে পারে। কিন্তু আমরা এর দৃষ্টিভঙ্গিগত বিষয়টা যদি বাদও দিই, এই অনলাইনের সাথে যে শাসক শ্রেণীর স্বার্থকে রক্ষা করবার যে দৃষ্টিভঙ্গি, সেটাকে যদি আমরা বাদও দিই, আমাদের দেশের যে বাস্তব আর্থসামাজিক পরিস্থিতি, সেই আর্থসামাজিক পরিস্থিতিকে ভিত্তি করে যদি আমরা এই অনলাইন শিক্ষাদানের পদ্ধতিটাকে বুঝবার চেষ্টা করি, তাহলে তো আমরা বুঝতে পারবো যে এই অনলাইন শিক্ষাদান পদ্ধতি আমাদের দেশে কতখানি কার্যকর। আমাদের দেশের যে জনসংখ্যা, এই বিপুল জনসংখ্যার অধিকাংশ মানুষ গ্রামবাসী, 65.97% মানুষ যারা গ্রামে থাকেন, 17.4% মানুষ হচ্ছেন বস্তিবাসী, যারা গোটা ভারতবর্ষে ইন্টারনেটের ওপরে কাজ করছেন। সেই ইন্টারনেট অ্যান্ড মোবাইল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া IAMAI 2019-এর একটি রিপোর্টে জানাচ্ছেন যে নানানভাবে 36% মানুষ ইন্টারনেটের আওতায় আছে, যারা ইন্টারনেট ব্যবহার করে। তাহলে এটা যদি গোটা দেশের চিত্র হয়, তাহলে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়েও এই অনুপাতকে ভিত্তি করেই সেই সংখ্যক ছাত্ররাই তো ইন্টারনেট ব্যবহার করতে পারবে। এবং এটা কতখানি সত্য সেটা আমরা বুঝতে পারবো যে কয়েকটা আমরা গবেষণা, কয়েকটা সার্ভের ওপর যদি আমরা নজর রাখি। হায়দ্রাবাদ ইউনিভার্সিটি ভারতবর্ষের একটা অন্যতম লিডিং ইউনিভার্সিটি। হায়দ্রাবাদ ইউনিভার্সিটি 2500 ছাত্রের ওপর একটা সার্ভে চালিয়েছে। সেই সার্ভে করে তারা জেনেছে যে 37% ছাত্রছাত্রী মোটামুটিভাবে কোনো না কোনোভাবে অনলাইন ব্যবস্থার সাথে মানিয়ে চলতে পারছে। এই যে 37% ছাত্রছাত্রী, এরাও কিন্তু সবসময় অনলাইন এডুকেশনের যে পাঠদান পদ্ধতি, সেই পদ্ধতির সাথে সবসময় নিবিড়ভাবে সংযুক্ত থাকছে, ব্যাপারটা এরকম নয়। কম বেশি বিভিন্নভাবে 37% ছাত্রছাত্রী মানিয়ে চলতে পারছে। অর্থাৎ অধিকাংশ ছাত্রছাত্রী যারা অনলাইন শিক্ষা ব্যবস্থার মধ্যে থাকতে পারছে না। দিল্লি ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন দুটা, তারা 50,000 ছাত্রের মধ্যে একটা সার্ভে চালিয়েছে এবং সেই সার্ভের ফলাফল হচ্ছে 50% ছাত্র, এই যে 50,000 ছাত্র, তার মধ্যে 50% যারা অনলাইন পদ্ধতিতে কোনোভাবেই অংশ নিতে পারছেন না। যারা অনলাইন পদ্ধতিতে কোনোভাবে অংশ নিচ্ছেনও বা, তাদের মধ্যে 28% শিক্ষার্থী বলেছেন যে শিক্ষাদানের 50% তারা কোনোভাবে অ্যাভেল করতে পারছে। অর্থাৎ দেখা যাচ্ছে বেশিরভাগ ছাত্রছাত্রী আজকে অনলাইন পদ্ধতিতে অংশ নিতে পারছে না।
দেশের বেশিরভাগ মানুষ ইন্টারনেট ফেসিলিটির আওতার মধ্যে নেই। যারা আছেন তাদের মধ্যেও বেশিরভাগ ছাত্রছাত্রী অনলাইন শিক্ষার মধ্যে যেতে পারছে না। এবং অনলাইন শিক্ষার একটা অপরিহার্য শর্ত হচ্ছে বিদ্যুৎ। ইলেকট্রিক যদি না থাকে, বিদ্যুৎ যদি না থাকে, তাহলে এই অনলাইন মাধ্যমটাও ব্যবহার করা সম্ভব নয়। বিদ্যুতের পরিসংখ্যান কি? সরকারের যে সৌভাগ্য স্কিম, সেই সৌভাগ্য স্কিম সরকারিভাবে ঘোষণা করেছে দেশের 99.9% গ্রামে বিদ্যুতায়ন হয়ে গিয়েছে। অথচ সরকারেরই আরেকটা হিসাব বলছে 7.3% গ্রামে মাত্র সম্পূর্ণ বিদ্যুতায়ন হয়েছে। দেশের 31 মিলিয়ন পরিবার সম্পূর্ণ অন্ধকারে। এবং এই যে 7.3% গ্রামে সম্পূর্ণ বিদ্যুতায়ন হয়েছে, সেই বিদ্যুতায়িত গ্রামগুলোরও পরিস্থিতি কেমন? লো ভোল্টেজ, লোডশেডিং, বিদ্যুতের নানান ধরনের সমস্যা, এই সমস্যার মধ্যেই কিন্তু তারা আছে। আমরা জানি যে সরকারিভাবে বিদ্যুতায়ন মানে অন্তত খুঁটি পড়েছে, অন্তত তার টাঙানো হয়েছে, তার ভিত্তিতেই এই পরিসংখ্যান। সেই পরিসংখ্যানকেও যদি আমরা সত্য বলে ধরি, তাতেও দেশের অধিকাংশ এলাকাতে এখনও কিন্তু পরিপূর্ণভাবে বিদ্যুতের যে ফেসিলিটি, সেই ফেসিলিটি পৌঁছয়নি। তাহলে এই রকম একটা পরিস্থিতিতে অনলাইন শিক্ষাকে এদেশে কার্যকরী করতে চাওয়া হচ্ছে, এর পেছনে কোন উদ্দেশ্য কাজ করছে? এটা তো আমাদের ভেবে দেখতে হবে। এর পেছনে কি আদৌ সাধারণ ছাত্রছাত্রীদের কাছে শিক্ষার সুযোগ পৌঁছে দেওয়ার কোনো মহৎ উদ্দেশ্য আছে? যারা শিক্ষা দিচ্ছেন, দিল্লি ইউনিভার্সিটির কিছু অধ্যাপক বলেছেন যে যদি কেউ মনে করে থাকেন যে হাতে মোবাইল থাকলেই অনলাইন শিক্ষাতে যুক্ত হওয়া যাবে, তারা ভুল করছেন। অনলাইন শিক্ষাদান পদ্ধতি যেরকম, তাতে কেবল মোবাইল দিয়ে হবে না, অন্তত পক্ষে একটা ল্যাপটপ দরকার, নিরেন পক্ষে একটা ট্যাবলেট বা পামটপ দরকার। এগুলো কতজন ছাত্রছাত্রীর কাছে আছে? আমরা তো যে তথ্যগুলো এখানে বলছি, যে তথ্যগুলো আমাদের আলোচনা হচ্ছে, এই তথ্যগুলো সবই হচ্ছে অন্তত পক্ষে একটা অ্যান্ড্রয়েড ফোনকে ভিত্তি করে। অর্থাৎ দেশের বেশিরভাগ ছাত্রছাত্রীই কিন্তু অনলাইন শিক্ষাকে কার্যকরী করলে বেশিরভাগ ছাত্রছাত্রী শিক্ষা জগৎ থেকে দূরে চলে যাবে। এটা হলো তো ব্যবহারিক অসুবিধে। এবং এর সাথে যে দৃষ্টিভঙ্গিটা কাজ করছে, আজকে অনলাইন শিক্ষাকে কার্যকরী করার মধ্য দিয়ে যে বিষয়টা আমাদের দেশের শাসক শ্রেণী শিক্ষাক্ষেত্রে নিয়ে আসতে চায়, সেটা হচ্ছে ছাত্রদের মধ্যে যে শিক্ষা লাভের পদ্ধতি, এতদিন ধরে যেটাকে আমরা ফর্মাল পদ্ধতি বলি, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এখানে এসে মানুষ যে শিক্ষা লাভ করে, এই শিক্ষা লাভ কেবল বইয়ে যেটুকু লেখা আছে, যেটুকু ক্লাসে পড়ানো হয়, সেটুকুর জন্যই কিন্তু ছাত্রছাত্রীরা আসে না। ছাত্রছাত্রীরা আসে সামাজিক দায়বদ্ধতা গড়ে ওঠে, বন্ধুত্ব গড়ে ওঠে, গুরুজনদের সাথে সম্পর্ক কিভাবে গড়ে উঠতে হয় সেগুলো শেখে, শিক্ষকদের জীবন থেকে শেখে। তাহলে আজকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এখানে মানুষ সামাজিক বহু কিছুর পাঠ পায়, মানুষ ঐক্যবদ্ধ হতে শেখে, মানুষ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখে, সামাজিক দায়বদ্ধতা গড়ে ওঠে। আজকে এই জায়গাগুলোকে যে কোনো মূল্যে শাসক শ্রেণী ভেঙে দিতে চাইছে অনলাইন শিক্ষার নাম করে। ছাত্রদেরকে ছোট ছোট ইউনিটে ভেঙে দাও, তারা ঘর থেকে পড়ুক, তারা নিজেদের জায়গা থেকে পড়ুক, একা একা পড়ুক, একা একা ডিগ্রি লাভ করুক। তাদের মধ্যে ঐক্যের মানসিকতা যাতে না গড়ে ওঠে, তাদের মধ্যে সমাজবদ্ধতা যাতে গড়ে না ওঠে, সামাজিক মূল্যবোধ যেগুলো সমষ্টির সাথে থাকতে থাকতে, সমষ্টির সাথে এক্সচেঞ্জ করতে করতে যে মূল্যবোধগুলো গড়ে ওঠে, সেগুলো যাতে গড়ে না ওঠে। আর এই ঐক্যের শক্তিটাকে যদি মানুষের মধ্যে নষ্ট করে দেওয়া যায়, তাহলে প্রতিবাদের শক্তিটাকেও নষ্ট করে দেওয়া যায়। মানুষকে ঐক্যবদ্ধ যদি হতে না দেওয়া যায়, তাহলে সেই ঐক্যবদ্ধ মানুষ কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদও করতে পারে না। আর একই সাথে আজকে যেই অনলাইন মেথডটাকে শিক্ষাক্ষেত্রে নিয়ে আসছে, এই অনলাইন মেথডটাকে কার্যকরী করার যে ছোট ছোট বিভিন্ন প্রকল্প, বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে, সেটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখব বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলি, বিভিন্ন বড় বড় কোম্পানিগুলি এই অনলাইন প্রজেক্টের মধ্যে ঢুকছে। অর্থাৎ শিক্ষাক্ষেত্রের এই জগৎটাকেও আজকে পরিপূর্ণভাবে বেসরকারি মালিকদের হাতে, মাল্টিন্যাশনাল কোম্পানির হাতে তুলে দিতে চায় শিক্ষার বেসরকারীকরণ, বাণিজ্যিকীকরণের অঙ্গ হিসেবেই। ফলে এই অনলাইন শিক্ষাদান পদ্ধতির সাথে বাস্তবে এই লকডাউন পর্বে ছাত্রছাত্রীরা যে সংকটের মধ্যে পড়েছে, সেই সংকট থেকে মুক্ত করবার কোনো প্রকল্প এটা নয়। বাস্তবে সরকার যে পরিকল্পনাগুলো নিয়ে দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে চায়, মুনাফা লাভের মৃগয়া ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে চায়, তারই একটা অন্যতম স্টেপ হিসেবে আজকে অনলাইন শিক্ষা ব্যবস্থাকে কার্যকরী করতে চাইছে। একই সাথে আজকে ফিয়ের যদি পরিস্থিতি দেখেন, স্কুল হচ্ছে না দিনের পর দিন, কলেজ চলছে না দিনের পর দিন,
অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং গোটা দেশের আজকে যে অর্থনৈতিক পরিস্থিতি, বিভিন্ন ক্ষেত্রের যারা অর্থনৈতিক গবেষক, অর্থনৈতিক বিশেষজ্ঞ, তারা ইতিমধ্যেই বলেছেন যে এই লকডাউন পরবর্তীকাল দেশবাসীর জন্য একটা ভয়ঙ্কর কাল হিসেবে আসতে চলেছে। কত মানুষের ছাঁটাই হবে, কত মানুষের কাজ চলে যাবে, তার কোনো ইয়ত্তা নেই। আর আমরা তো এই চোখের সামনেই দেখলাম যে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক যারা তাদের কাজের জায়গা থেকে বাড়ি ফিরছেন, এদের বহু মানুষ প্রাণ হারাচ্ছেন, বহু মানুষ অসুস্থ হচ্ছেন, বহু মানুষ কাজ হারাচ্ছেন। কাজ হারাবেন এদের বেশিরভাগ সংখ্যক মানুষ। তাহলে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি পরিবারের যে সন্তানরা, তাদের শিক্ষা জগতের প্রবেশ, তাদের শিক্ষা জগতে টিকে থাকা, এই সুযোগটাই তো আর থাকবে না। তাহলে শিক্ষাক্ষেত্রে যদি সত্যি সাধারণ পরিবারের ছাত্রছাত্রীদেরকে টিকিয়ে রাখবার সদিচ্ছা, যাতে সাধারণ ছাত্রছাত্রীরা শিক্ষার সুযোগটা পায়, এই কঠিন পরিস্থিতিতেও কেউ যাতে শিক্ষা জগৎ থেকে ঝরে না পড়ে, এই স্বপ্নটা যদি সত্যিই দেশের সরকারের থাকতো, তাহলে সর্বপ্রথম যে পরিকল্পনাটা নেওয়া উচিত ছিল, যেই রকম একটা কঠিন পরিস্থিতিতে সমস্ত ধরনের ফি মকুব করা, সরকার এক্ষেত্রে কিন্তু কোনো দিশা দেয়নি। সমস্তটাই চাপিয়ে দিচ্ছে রাজ্য সরকারগুলির হাতে, রাজ্য সরকার চাপিয়ে দিচ্ছে সংস্থাগুলির হাতে। সরকারের কোনো সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গি, সরকারের কোনো সুনির্দিষ্ট প্রকল্প কিন্তু নেই। আজকে ফি মকুব করে সমস্ত ছাত্রছাত্রীদের জীবনযুদ্ধে টিকে থাকার জন্য সেই পরিবারগুলোকে আর্থিকভাবে রক্ষা করা, অর্থনৈতিকভাবে সাহায্য করার দায়িত্ব ছিল সরকারের। আজকে উচিত ছিল অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করে এই পরিবারগুলোকে রক্ষা করা, যাতে তারা শিক্ষা জগৎ থেকে দূরে না চলে যায়। অথচ বাস্তবে আজকে ফি মকুবের কোনো প্রকল্প নেই, আজকে অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করার কোনো কার্যকরী প্রকল্প নেই। চটকদারি নানান ঘোষণা বিভিন্ন জায়গায় হচ্ছে, কিন্তু বাস্তবে এর কোনো কার্যকারিতা আমরা কিন্তু ছাত্রছাত্রীরা দেখতে পাচ্ছি না, ছাত্রছাত্রীরা দেখতে পাচ্ছেন না। ফলে একটা অনিশ্চিত পরিবেশের মধ্যে আমাদের সমস্ত ছাত্রছাত্রীরা দিনাতিপাত করছেন। স্কুল বন্ধ, দিনের পর দিন স্কুল বন্ধ। বিশেষ করে গ্রামীণ এলাকার যে সরকারি স্কুলগুলি, প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের স্কুলগুলি, এগুলো বন্ধ থাকার যে কি বিষময় পরিণতি হতে চলেছে, সেটা যারা এই জীবনের সাথে যুক্ত তারা জানেন। বহু পরিবার আছে যে পরিবারের প্রথম ছাত্রটি হয়তো স্কুলে পড়ছিল, যার পরিবারের কারুর বর্ণ পরিচয় নেই, যার পরিবারে কেউ নেই যাকে দেখিয়ে দেবে। এই যে 1.5 মাস, 2 মাস, 3 মাস স্কুল বন্ধ, পড়াশুনোর সাথে তার কোনো যোগাযোগ নেই, তার কোনো সম্পর্ক নেই, আর পাশাপাশি পরিবারগুলো অর্থনৈতিকভাবে দিন প্রতিদিন শুকিয়ে যাচ্ছে। এই পরিবারের সন্তান সন্ততিরা কিন্তু শিক্ষা জগৎ থেকে দূরে চলে যাবে। এই সমস্ত ছাত্রছাত্রীদের শিক্ষা জগতে টিকিয়ে রাখার জন্য, দেশের অসংখ্য ছাত্রছাত্রীকে শিক্ষা জগতে রক্ষা করবার জন্য সরকারের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ছাত্র সমাজ দেখেনি। এই লকডাউনের একদম প্রথম পর্ব থেকে আমাদের সংগঠন অত্যন্ত সঙ্গতভাবে কিছু দাবিকে তুলে ধরেছিল। সেই দাবি আমরা আজও তুলে ধরছি। আমরা মনে করি যারা এই আলোচনা শুনছেন, যারা এই সমস্যাগুলোর সাথে সহমত পোষণ করছেন, তাদের কাছেও আমরা এই আলোচনার অবকাশে একটা আবেদন রাখতে চাই যে এই দাবিগুলিকে সুদৃঢ় এবং শক্তিশালী না করলে আগামী দিনে শিক্ষা জগতে যে গভীর অন্ধকার নেমে আসতে চলেছে, মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের ছাত্রছাত্রীদের জীবনে যে গভীর অন্ধকার নেমে আসতে চলেছে, সেই অন্ধকারকে কিন্তু আমরা প্রতিহত করতে পারবো না। আমরা বলেছিলাম যে এই লকডাউন এমন একটা বিষয়, এই মহামারী এমন একটা পরিস্থিতি যে ইতিপূর্বে আমাদের দেশ সহ গোটা বিশ্ব এই পরিস্থিতিকে মোকাবিলা করেনি। তাহলে এইরকম একটা পরিস্থিতিতে সরকার একতরফাভাবে, সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে একটার পর একটা সিদ্ধান্ত নিতে পারে না। এটা গণতন্ত্রের বিরুদ্ধে, এটা শিক্ষার স্বার্থের বিরুদ্ধে। তাই আমরা বলেছিলাম যে আজকে এই লকডাউনের সময়কালে কিভাবে শিক্ষা ব্যবস্থা পরিচালিত হবে, কিভাবে এই সমস্যাটাকে মোকাবিলা করা হবে, তার জন্য বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, শিক্ষা সংক্রান্ত বিষয়ে যাদের অবদান আছে এবং ছাত্র সংগঠন, শিক্ষক সংগঠন, এবং যেহেতু একটা মহামারীজনিত কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে, সে কারণে মহামারী বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটা গণতান্ত্রিক আলাপ আলোচনার ভিত্তিতে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করে তার ভিত্তিতে সরকারের পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল। বাস্তব অভিজ্ঞতা কি বলছে? সরকার কারুর কাছ থেকে কোনো মতামত নিচ্ছে না, কারুর কোনো পরিকল্পনা নিচ্ছে না। বহু বুদ্ধিজীবী, বহু শিক্ষাবিদ, বহু চিকিৎসক তারা স্বতঃপ্রণোদিত হয়ে নানান গুরুত্বপূর্ণ মতামত রাখছেন, নানান গুরুত্বপূর্ণ পরিকল্পনা রাখছেন। যারা ছাত্রদের মধ্যে কাজ করেন, তারা ছাত্রদের অভিজ্ঞতা আহরণ করে
নানান ধরনের সুচিন্তিত প্রস্তাবনা রাখছেন আমাদেরই সংগঠন। সারা ভারতবর্ষ জুড়ে ছাত্র, শিক্ষক, অভিভাবকদের মতামত সংগ্রহ করছেন। কি অসাধারণ মূল্যবান সব মতামত, বিজ্ঞানসম্মত মতামত আমরা পাচ্ছি, অথচ এই মতামত সরকার গ্রহণ করছে না। অর্থাৎ সরকার শিক্ষার এই অচলাবস্থাকে তো দূর করতে চায় না, লকডাউনের সুযোগ নিয়ে তারা সমস্ত জনস্বার্থ বিরোধী নীতিগুলোকে যেমন কার্যকরী করছে, সেই একই রকমভাবে শিক্ষা জগতের ক্ষেত্রেও ছাত্র স্বার্থ বিরোধী, শিক্ষা স্বার্থ বিরোধী নীতিগুলিকেও কার্যকরী করতে চাইছে। তাহলে সরকারের এই যে দৃষ্টিভঙ্গি, এই সরকারের দৃষ্টিভঙ্গিতেই ক্রমশ প্রকট হয় যে লকডাউনের এই পর্বটাকে সরকার তাদের একটা সমস্ত ধরনের গোপন যে এজেন্ডাগুলো, সেই গোপন এজেন্ডাগুলোকে কার্যকরী করবার একটা সময় হিসেবে কার্যকরী করেছে। একদিকে দেখুন দেশের মানুষের এরকম দুরবস্থা, চাষি, মজুর, সাধারণ ছাত্রছাত্রী, আপামর জনসাধারণ, দিন প্রতিদিন ক্রমশ সংকট গভীর হচ্ছে তাদের জীবনে, সমস্ত দিক থেকে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে তাদের সামনে এখন একটা ঘোর অন্ধকার, দিশা দেখানোর কেউ নেই, জীবনের সংকট বাড়ছে। আর অপরদিকে এই লকডাউনের সময়কালে আমাদের দেশের সরকারের পরিকল্পনা কি? আমাদের দেশের সরকারের পরিকল্পনার কিছু বিষয় যেগুলো ইতিমধ্যেই সংবাদপত্রে এসছে, সেগুলোর দিকে যদি আমরা নজর রাখি তাহলে বুঝবো যে এই লকডাউনকেও আমাদের দেশের সরকার, আমাদের রাষ্ট্র কিভাবে জনস্বার্থের বিরুদ্ধে গিয়ে কাজে লাগাচ্ছে, পুঁজিপতিদের সেবা করার জন্য কাজে লাগাচ্ছে। এই লকডাউন সময়কালে যখন আমরা দাবি করছি যে দরিদ্র এবং আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রদের জন্য অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করা হোক, পরিবারগুলোকে রক্ষা করা হোক, তার জন্য সরকার টাকা বরাদ্দ করছে না। আমরা বলেছি যে যদি অনলাইনকে বিকল্প হবে নিতেও হয়, তাহলে অনলাইনে ছাত্রছাত্রীরা যাতে আসতে পারে তার দায়িত্ব সরকার গ্রহণ করুক, তাদের কাছে অ্যাপারেটাস পৌঁছে দিক, অন্তত ক্লাসটা যাতে করতে পারে। তার জন্য সরকারের কিন্তু টাকা নেই। সরকার টাকা ঢালছে কোথায়? রাষ্ট্রপতি ভবন সংস্কার করার জন্য 20,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে এই লকডাউনের সময়। ইসরায়েল থেকে এখন যুদ্ধাস্ত্র কিনছে। আমাদের দেশের যারা কোভিড ওয়ারিয়র বলে, যাদের জন্য হাততালি দেওয়া হচ্ছে, যাদের জন্য আলো জ্বালবার মতন চটকদারি পরিকল্পনা নিচ্ছেন দেশের কেন্দ্রীয় সরকার, দেশের প্রধানমন্ত্রী নাটক করছেন, তাদের কাছে পিপিই পৌঁছচ্ছে না। আর সার্বিয়াতে 90 টন পিপিই রপ্তানি হচ্ছে ব্যবসায়িক স্বার্থে। চোকসি, মালিয়া, রামদেবদের 68,000 কোটি টাকা এই পর্বে মকুব হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রীর জন্য 8,500 কোটির বিলাসবহুল বিমান নিয়ে আসা হচ্ছে। রেল 5 লক্ষ শ্রমিককে ছাঁটাই করবে, তার প্রকল্প অলরেডি গৃহীত হয়ে গিয়েছে। আত্মনির্ভর ভারতের স্লোগান দেওয়া হচ্ছে। আর আত্মনির্ভর ভারতের স্লোগান দিতে দিতে বিদ্যুৎ, কয়লা, খনি, পরিবহন, কৃষি, এমনকি সামরিক ক্ষেত্রগুলি পর্যন্ত বেসরকারি মালিকদের হাতে তুলে দেওয়ার সমস্ত ধরনের আয়োজন হচ্ছে। শ্রম আইনের রদবদল হচ্ছে। তাহলে এই লকডাউন জনস্বার্থে কি? এই লকডাউন দেশের মানুষের স্বার্থ রক্ষা করবার জন্য কি? জনগণকে বাঁচানোর জন্য কি? তাহলে আমরা যদি গভীরে ভেবে দেখি তাহলে আমরা বুঝব এই লকডাউনকে, এই মহামারীকে আমাদের দেশের শাসক শ্রেণী, আমাদের দেশের পুঁজিপতি শ্রেণী, গোটা বিশ্বের শাসক পুঁজিপতি শ্রেণীর অংশীদার হিসেবে জনস্বার্থে ব্যবহার করার একটা উপায় হিসেবে, একটা আয়োজন হিসেবে কাজে লাগাচ্ছে। কারণ তাদের সমস্ত ধরনের প্রকল্প এই লকডাউনের পূর্ববর্তীকালে আমরা জানি যে জাতীয় শিক্ষানীতি 2019, যেটার মধ্য দিয়ে তারা শিক্ষাক্ষেত্রে যে যে আক্রমণগুলো এখনো পর্যন্ত নামিয়ে আনতে পারেনি বলে আমরা ভাবছিলাম, সেই আক্রমণগুলো নামিয়ে আনারও খসড়া প্রস্তুত করেছিল। সার্বিকভাবে বেসরকারীকরণের আয়োজন, সার্বিকভাবে বাণিজ্যিকীকরণের আয়োজন, স্কুল শিক্ষা থেকে শুরু করে সর্বোচ্চ শিক্ষা পর্যন্ত সর্বক্ষেত্রে শিক্ষাকে পরিপূর্ণভাবে বেসরকারীকরণ, বাণিজ্যিকীকরণ এই নীতির আদলে তৈরি করা, অবৈজ্ঞানিক সিলেবাসকে প্রতিষ্ঠা করা, আমাদের দেশে যে হিন্দুত্ববাদী রাজনীতিকে প্রতিষ্ঠা করবার চেষ্টা হচ্ছে, যে সাম্প্রদায়িক চিন্তাকে সমাজ মননে চালিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে সিলেবাসে, শিক্ষানীতিতে, সেগুলিকে কার্যকরী করার যে পরিকল্পনা জাতীয় শিক্ষানীতি 2019-এর মধ্যে নিয়ে আসা হয়েছিল, এখন আমাদের এই লকডাউন সময়কালে যে সমস্ত ঘোষণাগুলি সরকারের পক্ষ থেকে হচ্ছে, সেই প্রত্যেকটি ঘোষণা বাস্তবে সেই জাতীয় শিক্ষানীতির পরিকল্পনা অনুযায়ী হচ্ছে। এই সময়কালেই আমাদের NHRDর যে নিশঙ্ক, তিনি বলেছেন যে আমাদের দেশের সিলেবাসকে বৈদিক আদলে ঢেলে সাজাতে হবে, হিন্দুত্ববাদী চিন্তায় ঢেলে সাজাতে হবে। অর্থাৎ তাদের যে পরিকল্পনাগুলোর মধ্য দিয়ে তারা গোটা দেশকে, গোটা সমাজ ব্যবস্থাকে, গোটা রাষ্ট্র ব্যবস্থাকে আজকে পুঁজিপতিদের
স্বার্থে পরিচালনা করতে চায় সেগুলোকেই এখন কার্যকরী করবার সমস্ত ধরনের আয়োজন করছে। তাই আমাদের যেটা এখন ভালো করে বোঝা দরকার যে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করবার এই পরিকল্পনা শাসক শ্রেণী নেবে। শিক্ষাকে তারা ধ্বংস করতে চায়, কারণ শিক্ষা ব্যবস্থাকে তারা ভয় পায়। তারা ভয় পায় যুক্তিবাদকে, তারা ভয় পায় চরিত্র সম্পন্ন, দৃঢ়তা সম্পন্ন, আদর্শভিত্তিক মানুষকে, ব্যক্তিত্বকে। তাই এই আক্রমণ তারা করবে। কিন্তু আমরা যারা ছাত্র, যারা সত্যি এই পরিস্থিতিতে উদ্বিগ্ন, তাদের তো বুঝতে হবে যে এই পরিস্থিতি থেকে আমাদের বেরিয়ে আসার জন্য কি করা দরকার। এই পরিস্থিতি থেকে সত্যি যদি আমরা মুক্তি পাই, আমাদের যদি ওই ছবিগুলো সত্যি ভাবায়, আমরা যদি সেই ৮০ জন পরিযায়ী শ্রমিকের কথা ভাবি যারা বাড়ি ফিরবার মরিয়া প্রচেষ্টায় ও জন্তু জানোয়ারের মতন যেরকম করে তাদের ট্রেনে করে নিয়ে আসা হয়েছে, সেই অন্ধকূপ হত্যার মতন যে ৮০ জন শ্রমিক ওই শ্রমিক স্পেশাল ট্রেনগুলোতে আসতে গিয়ে প্রাণ হারিয়েছেন, তাদের এই মৃত্যু যদি আমাদের ভাবায়, সেই মানুষগুলোর কথা যদি আমাদের ভাবায়, যে মানুষগুলি ভেন্টিলেশনে না যেতে পেরে, যে মানুষগুলি অক্সিজেন না পেয়ে সরকারি হাসপাতালে কাতরাতে কাতরাতে প্রাণ হারাচ্ছেন, আমরা সেই মানুষগুলির কথা যদি ভাবি, যেই লকডাউনের ফলে যারা দিন আনে দিন খায়, যাদের প্রত্যেক দিনকার পরিশ্রমের ফলে তাদের পরিবার চলে, সেই পরিবারগুলি যারা নিরন্ন বুভুক্ষ অবস্থায় প্রাণ হারাচ্ছেন, তাদের কথা যদি আমরা ভাবি, তাহলে তো আমাদের ভাবতে হবে যে এই সংকট, এই নিদারুণ দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা আমাদের কোন দিকে যেতে বলে। দিন যত দিন যাবে, সমাজ যে পরিস্থিতিতে চলছে, যে বিভেদমূলক সমাজ ব্যবস্থার মধ্যে আমরা বাস করছি, এই সমাজ ব্যবস্থা যতদিন এগোবে এ তত নগ্ন হবে, এর আক্রমণ তত তীব্র হবে। আজকে আমরা জানি, আমাদের শিক্ষক কমরেড শিবদাস ঘোষের শিক্ষা অনুযায়ী জানি, এই যে পুঁজিবাদী সমস্ত রাষ্ট্রগুলোই আদতে ফ্যাসিবাদী রাষ্ট্রে, আদতে তার ফ্যাসিবাদী চিন্তা, চেতনা, দৃষ্টিভঙ্গিকে সমাজ অভ্যন্তরে কায়েম করতে চায়, ফ্যাসিবাদী বৈশিষ্ট্য নিয়ে চলতে চায়। ফ্যাসিবাদ মানে শুধু স্বৈরতান্ত্রিক অত্যাচার নয়, তিনি শিখিয়েছেন যে ফ্যাসিবাদ হচ্ছে আধ্যাত্মবাদ এবং বিজ্ঞানের যে কারিগরি দিক, তার একটা অদ্ভুত সংমিশ্রণ। এবং এই ফ্যাসিবাদ এমন যা মানুষকে উগ্র করে, মানুষকে যুক্তিহীন করে, মানুষকে অমানুষে পরিণত করে দেয়। এই ফ্যাসিবাদ দেশে মানুষ গড়ে উঠবার প্রক্রিয়াতে বাধা দেয়। আজকে রাষ্ট্রে যারা ক্ষমতাসীন, আজকে আমাদের দেশ যারা পরিচালনা করছে, যে রাজনৈতিক শক্তি পরিচালনা করছে, শোষক শ্রেণীর মদতে, শোষক শ্রেণীর পৃষ্ঠপোষকতায় যাদেরকে আজকে দেশের শাসন ক্ষমতায় বসানো হয়েছে, তারা যে আদর্শের চর্চা করে, তারা যে ভাবনা চিন্তা সমাজ অভ্যন্তরে নিয়ে আসতে চাইছে, তারা বাস্তবে এই ফ্যাসিবাদী চিন্তাকেই সমাজ মননে আরও চারিয়ে দিতে চায়। কোনো যুক্তিবাদের চর্চা হবে না, কোনো ধরনের ন্যায় অন্যায়ের বিচার হবে না। অন্ধভাবে রাষ্ট্রকে অনুসরণ করো, রাষ্ট্র যা বলবে তাকে অন্ধভাবে মেনে নাও। রাষ্ট্রের বিরোধিতা করা মানে, যৌক্তিকভাবে বিরোধিতা করা মানেও সেটা হচ্ছে দেশদ্রোহিতা। এই যে মনন দেশের মধ্যে গড়ে তোলা হচ্ছে, এই মনন দেশের মধ্যে যত গড়ে উঠতে থাকবে, তত দেশের অভ্যন্তরে বৈষম্য আরও তীব্রতর হবে। এই মননকে দেশের মধ্যে যত সুচারুরূপে চালিয়ে দেওয়া হতে থাকবে, তত দেশের মধ্যে সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংকট হু করে বাড়বে। চোখের সামনে যে ঘটনা আমাদের সত্যি আলোড়িত করছে, চোখের সামনে যে সমস্ত ঘটনা আমাদের ভাবাচ্ছে, আমাদের যে সমস্ত মৃত্যুগুলি আলোড়িত করছে, ভেতর থেকে আমরা যাদের ছটফট করছি, আমাদের মনে হচ্ছে যে এটা কী দেশ, যে দেশের জন্য একদিন ক্ষুদিরাম প্রাণ দিয়েছেন, যে দেশের জন্য একদিন ভগৎ সিং প্রাণ দিয়েছেন, যে দেশের জন্য একদিন মাস্টারদা সূর্য সেন প্রাণ দিয়েছেন, সেই কি এটা দেশ? এই দেশের স্বপ্ন কি তারা দেখেছিলেন? এই করুণ চিত্র কি তারা রচনা করবেন ভেবেছিলেন? তাদের সংগ্রামের মধ্য দিয়ে দেশে এই করুণ চিত্র রচিত হবে, এ স্বপ্ন তো তারা কোনোদিন দেখেননি। তাদের স্বপ্নের ভারতবর্ষ ছিল কেমন? তারা কি ধরনের ভারতবর্ষ চেয়েছিলেন? সেই ভারতবর্ষ তো আমরা পাইনি। তাহলে এই প্রশ্নগুলো যদি আমাদের মধ্যে নাড়া দেয়, তাহলে আমাদের যে কথাটা ভাবতে হবে, বন্ধু, আজকে সরকারের এই সমস্ত জনবিরোধী নীতিগুলির বিরুদ্ধে আজকে আমাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আজকে কোনো বিকল্প, কোনো রাস্তা নেই। এর কোনো সহজ রেমেডি নেই, এর কোনো সহজ রাস্তা নেই, এর কোনো শর্টকাট রাস্তা নেই। আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এমন একটা আকাঙ্ক্ষাকে ধারণ করে, যে আকাঙ্ক্ষা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের মধ্য দিয়ে গড়ে উঠেছিল। এমন একটা সমাজ ব্যবস্থার আকাঙ্ক্ষা, যে সমাজ ব্যবস্থা মানুষকে সত্যিকারের মুক্ত করবে। ইতিহাস সাক্ষী আছে, আমরা জানি যে পৃথিবী সমাজতান্ত্রিক রাষ্ট্র দেখেছে। সেই সমাজতান্ত্রিক রাষ্ট্র মানুষের সামনে মানুষের জীবন হবে কেমন তার দৃষ্টান্ত তুলে ধরেছিল। আমাদের দেশের মহান কবি রবীন্দ্রনাথ, তিনি রাশিয়া গিয়েছিলেন।
তিনি রাশিয়াতে গিয়ে বলেছিলেন, রাশিয়ার সমস্ত ধরনের ব্যবস্থা দেখে, যে আমি যদি রাশিয়া না আসতাম তাহলে আমার জীবনের শ্রেষ্ঠ তীর্থস্থান আমার দেখা হতো না। আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, এই বাংলাদেশের একজন ধর্মপ্রাণ কৃষক নেতা মৌলানা ভাসানী, তিনি কমিউনিস্ট ছিলেন না, তিনি একজন ধর্মীয় মানুষ ছিলেন। তিনি বলছেন যে আমি আল্লাহর কাছে বারবার আবেদন করেছি, প্রার্থনা করেছি যে আল্লাহ তুমি আমাকে স্বর্গ দিও, তুমি আমার বেহেশত কবুল করো। তো আল্লাহর কাছে আমি বারবার বলতাম যে বেহেশত যদি কবুল করো তাহলে বেহেশতের সর্বশ্রেষ্ঠ বেহেশত হচ্ছে জান্নাতুল ফিরদৌস, অর্থাৎ স্বর্গের সব থেকে ভালো অংশ যেটা, আমাকে সেখানে পাঠিও, কারণ আমি জীবনে জ্ঞানত কোনোদিন পাপ করিনি। আল্লাহ আমার কথা শুনেছে। আমি চীন দেশ ঘুরে এসেছি, আমি মাওসেতুংয়ের দেশ ঘুরে এসেছি, আমি দেখেছি জান্নাতুল ফিরদৌস কি। তাহলে সমাজতন্ত্র এইরকম একটা ব্যবস্থাকে কায়েম করতে পেরেছিল, যে ব্যবস্থা মানুষকে পূর্ণাঙ্গভাবে বিকশিত করেছিল, যে ব্যবস্থা মানুষকে মানুষ হিসেবে গড়ে তুলেছিল, মানুষের জীবনে শিক্ষা, স্বাস্থ্য, কর্ম সমস্ত দিক থেকে মানুষের জীবনকে বিকশিত করেছিল, সমৃদ্ধ করেছিল। তাহলে সেই ধরনের সমাজ ব্যবস্থায় কিন্তু আমাদের জীবনের সমস্ত সংকট থেকে সত্যিকারের মুক্তি দিতে পারে। বর্তমান পৃথিবীতেও এই চূড়ান্ত মহামারীর কালে যখন বড় বড় পুঁজিপতি রাষ্ট্রগুলো হিমশিম খেয়ে যাচ্ছে, ট্রাম্পের আমেরিকা হিমশিম খেয়ে যাচ্ছে, মোদির ভারতবর্ষ হিমশিম খেয়ে যাচ্ছে, ইংল্যান্ড হিমশিম খেয়ে যাচ্ছে, জার্মানি হিমশিম খেয়ে যাচ্ছে, যারা যুদ্ধের সময় বুক বাজিয়ে যুদ্ধের গর্জন দেয়, অন্য দেশকে দাবিয়ে রাখবার হুমকি দেয়, আজকে একটা মহামারীর সাথে যারা লড়তে পারছে না, সেই পৃথিবীতে দাঁড়িয়ে একটা ছোট্ট দেশ কিউবা একটা সমাজতান্ত্রিক ব্যবস্থাকে তারা প্রতিষ্ঠা করতে পেরেছিল বলে, রক্ষা করবার লড়াইয়ে আছে বলে শুধু নিজের দেশে করোনা মহামারীকে মোকাবিলা করেছে, ক্ষুধা দারিদ্র্যের মহামারীকে মোকাবিলা করেছে, ব্যাপারটা এরকম নয়। বিশ্বের 23টা দেশে দেশে তারা তাদের চিকিৎসক বাহিনী পাঠিয়েছে একটা আন্তর্জাতিক দায়বদ্ধতা থেকে, একটা আন্তর্জাতিকতাবাদী দায়বদ্ধতা থেকে, বিশ্ব মানবতার প্রতি দায়বদ্ধতা থেকে। তাহলে সমাজতন্ত্র যেভাবে বিকল্প সমাজ ব্যবস্থা আমাদের সামনে তুলে ধরেছে, সমাজতন্ত্র যেভাবে আশার আলো মানব সভ্যতার কাছে তুলে ধরেছে, আজকে আমাদের এই সংকটকালে, দেশের এই সংকটকালে যারা সমস্যা নিয়ে আমরা ভাবি, যারা ছাত্র জীবনের, শিক্ষা জীবনের সমস্যা নিয়ে সত্যি উদ্বিগ্ন, তাদের কিন্তু ওই বিজ্ঞানসম্মত পন্থাটাকে খুঁজে বার করতে হবে, বিজ্ঞানসম্মত রাস্তাটাকে খুঁজে বার করতে হবে। এবং ইতিহাস যে সত্যকে প্রতিষ্ঠা করেছে, সমাজতন্ত্র যে সত্যকে প্রতিষ্ঠা করেছে, সেই সমাজতন্ত্রের আকাঙ্ক্ষাকে বুকে ধারণ করে আজকে দেশব্যাপী শক্তিশালী গণতান্ত্রিক ছাত্র আন্দোলন, শক্তিশালী শিক্ষা আন্দোলন গড়ে তোলা আজকে সময়ের আহ্বান। যে ছাত্র আন্দোলন, যে শিক্ষা আন্দোলন শুধু ক্লাসরুমের দাবি নিয়ে নয়, শুধু ছাত্রদের দাবি নিয়ে নয়, শুধু শিক্ষার দু একটা মিনিমাম দাবি নিয়ে নয়, যে মূল সমস্যার জন্য আজকে ছাত্র জীবনে এই সংকটগুলি নেমে আসছে, যে বৈষম্যমূলক অর্থনৈতিক ব্যবস্থার জন্য আজকে ছাত্র জীবনে এই আক্রমণগুলো নেমে আসছে, তার বিরুদ্ধেও একটা শক্তিশালী আন্দোলন, শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে পারবে। এবং এই সংগ্রামী শক্তিশালী প্রতিরোধ আন্দোলনের মধ্য দিয়েই উদ্ধত সরকারকেও বহু দাবি মানতে বাধ্য করা যায়। ব্যাপারটা এরকম নয় যে একটা বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা, ফলে সবই আমাদের ভবিতব্য বলে মেনে নিতে হবে। ব্যাপারটা এরকম যে একটা বৈষম্যমূলক সমাজ ব্যবস্থাতেও আমরা যদি সঠিক নীতি আদর্শের ভিত্তিতে, বিজ্ঞানসম্মত পদ্ধতিতে আমরা সাধারণ ছাত্র ছাত্রী, শিক্ষাপ্রেমী, মেহনতি জনগণ, সর্বস্তরের নিপীড়িত মানুষ ঐক্যবদ্ধভাবে ন্যায়সঙ্গত গণতান্ত্রিক আদর্শ ভিত্তিক আন্দোলন যদি গড়ে তুলতে পারি, এই উদ্ধত সরকারকেও আমরা বহু দাবি মানতে বাধ্য করতে পারি। ফলে প্রত্যেকের কাছে আমাদের আবেদন, যে সংকট লগ্নে আমরা অতিক্রম করছি, যে সংকট লগ্নের মধ্য দিয়ে আমরা অতিক্রম করছি, এই রকম অন্ধকার বিশ্ব ইতিহাসে বহুবার মানব সমাজ মুখোমুখি হয়েছে, কিন্তু মনুষ্যত্ব, মানবতা, মানুষের শক্তি এই অন্ধকারের কাছে নতি স্বীকার করেনি। মানুষের সভ্যতা এই অন্ধকারকে অতিক্রম করেই ক্রমশ সামনের দিকে এগিয়ে গিয়েছে। আমাদের দৃঢ় বিশ্বাস বিজ্ঞান জয়যুক্ত হবে, আমাদের দৃঢ় বিশ্বাস মানুষের প্রগতির আকাঙ্ক্ষা জয়যুক্ত হবে, আমাদের দৃঢ় বিশ্বাস আমরা সবাই মিলে এই অন্ধকার সময়কে আমরা অতিক্রম করব। কিন্তু এই অন্ধকার সময়কে অতিক্রম করার অর্থে, আপেক্ষিক অর্থে শুধু এই মহামারী লগ্নটুকুকে অতিক্রম করা নয়, এই লকডাউন পর্বের এই সংকটকে অতিক্রম করা নয়,
এই অন্ধকার সময়কে অতিক্রম করা মানে আমাদের সম্মিলিত আন্দোলনের মধ্য দিয়ে সমাজ প্রগতির যে সংকট লগ্নে আমরা দাঁড়িয়ে আছি, যে যুগ সংকট লগ্নে আমরা দাঁড়িয়ে আছি, সমাজ প্রগতির আন্দোলনের মধ্য দিয়ে আমরা সেই যুগ সংকটকে অতিক্রম করে একটা উন্নততর সমাজ ব্যবস্থার আকাঙ্ক্ষাকে বুকে ধারণ করে একটা শক্তিশালী ঐক্যবদ্ধ আন্দোলন আমরা গড়ে তুলতে পারব। এবং আমরা জানি যে রাত্রি যত গভীর হয় সকালবেলা তত সন্নিকটে আসতে থাকে, রক্তিম সূর্যের আভাস তত সন্নিকটে আসতে থাকে। এই গভীর অন্ধকারকে আমরা অতিক্রম করব। রক্তিম সূর্য, যে সূর্য উঠবার অপেক্ষায় আছে, সেই সূর্যকে আবাহন করবার জন্য ইতিহাস অর্পিত যে দায়িত্ব, সে দায়িত্ব আমরা বহন করব। এদেশের ছাত্র সমাজ বহন করবে। এদেশের ছাত্র সমাজ ক্ষুদিরাম, ভগৎ সিং, বিনয় বাদল দীনেশ, মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদারের উত্তরাধিকার বহন করে। আমরা সত্যিই তাদের উত্তরাধিকার বহন করার যাতে যোগ্য হয়ে উঠতে পারি, আমরা সত্যিই যাতে তাদের উত্তরাধিকার বহন করে আমাদের দেশকে এবং গোটা বিশ্ব যে সংকটের মধ্য দিয়ে চলছে, সেই সংকট কাল থেকে গোটা মানব সভ্যতাকে রক্ষা করবার জন্য যথাযোগ্য ভূমিকা যাতে নিতে পারি, তার যোগ্য হয়ে উঠবার শপথ গ্রহণ করাটাই এই সময়ের মূল আহ্বান। আমাদের সংগঠন সেই সংগ্রামের মধ্যে আছে। ব্যাপক অংশের ছাত্র সমাজকে আমরা আবেদন জানাতে চাই, বন্ধু আপনারা আসুন, এই লড়াইয়ে সামিল হন। অভিভাবক, শিক্ষক, সর্ব অংশের সাধারণ মানুষকে আমরা আবেদন জানাতে চাই, আপনারা আমাদের পাশে দাঁড়ান। কারণ অন্ধকারই শেষ কথা বলবে না। মানব সভ্যতায় অন্ধকার কোনো দিন পরাজিত হয়নি। মানব সভ্যতায় আলোই শেষ কথা বলে, জনগণ শেষ কথা বলে। আমরা সেই লড়াইয়ে সামিল হতে চাই, আপনারা আমাদের পাশে দাঁড়ান। এই আবেদন জানিয়ে এই আলোচনায় যারা অংশ নিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে, উদ্যোক্তা ছাত্র সংহতিকে আবারও সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার আজকের এই আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ কমরেড সৌরভ ঘোষকে, যিনি ছাত্র সংগঠন এআইডিএসওর সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আমাদের আজকের যে আলোচ্য বিষয়, লকডাউনে বিপর্যস্ত ছাত্র সমাজ ও শিক্ষা ব্যবস্থা, সেই সমস্ত বিষয় নিয়ে তিনি অত্যন্ত তথ্য সমৃদ্ধ এবং মূল্যবান আলোচনা আপনাদের সামনে উপস্থিত করেছেন। ইতিমধ্যেই বহু দর্শক আমাদের কাছে অনেক মূল্যবান মতামতও পাঠিয়েছেন। আমরা আশা রাখব এই সমস্ত অত্যন্ত যে মূল্যবান মতামত, এই সমস্ত মতামতকে গ্রহণ করেই পরবর্তী ক্ষেত্রে আরও আমাদের এই যে ধারাবাহিক আলোচনা পর্ব, তাতে আরও সমৃদ্ধ হব আমরা। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখতে চাই যে আগামী 15ই জুন সন্ধ্যা 7টায় আমাদের আলোচনা পর্ব, চতুর্থ আলোচনা পর্ব, সেই আলোচনার বিষয় শিক্ষা ব্যবস্থার অনলাইন নির্ভরতা, ভবিষ্যৎ কোন পথে। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন এআইডিএসও সর্বভারতীয় অফিস সম্পাদক কমরেড শিবাশিস পোহরাজ। আপনাদের প্রত্যেককে, আজকে যারা এই লাইভ কর্মসূচি দেখলেন, প্রত্যেককে ধন্যবাদ। ছাত্র সংগঠন এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে এবং ছাত্র সংগতির পক্ষ থেকে আপনাদের আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং সৌরভ বাবুকে ধন্যবাদ জানিয়ে আজকের কর্মসূচি শেষ করছি।